প্রিয় লিসেনার্স, আজকের যেই ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, ঘটনাটি বেশ বড়, বেশ রোমাঞ্চকর, রোমহর্ষক, গা শিউরে ওঠার মতো অনেক কিছু এর মধ্যে রয়েছে। তো আশা করব ঘটনাটি আপনাদের সকলের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম তৌফিক ইলাহি। ওনার বাড়ি নওগাঁ জেলার নওগাঁ সদরে। মূলত ঘটনাটি উনি ওনার এক বন্ধুর কাছ থেকে নিয়েছেন। ওনার বন্ধুর দাদার বাবা ব্রিটিশ সরকার রেলওয়ের যে চাকরি ছিল, সেই রেলওয়ের চাকরিতে গার্ড পদে উনি চাকরি পেয়েছিলেন। যেহেতু সে সময় রেলওয়ে এই ভারত উপমহাদেশে নতুন, আর সব জায়গায় কিন্তু তখনও রেল লাইন বসানো হয়নি। আর সরকার যেসব জায়গায় রেল লাইন বসাতো সেখানে যেই স্টেশন মেইনটেনেন্সের জন্য, এছাড়া এই লাইনগুলো সবসময় ঠিকঠাক রাখার জন্য কিন্তু প্রচুর লোকজনের প্রয়োজন হতো। তো ওই সময় যারা একটু লেখাপড়া করত তাদের কিন্তু মোটামুটি ভালো চাকরি হয়ে যেত। তো দাদার বাবার নাম ছিল আলিফউদ্দিন। আমরা আলিফউদ্দিন দাদা নামেই সম্বোধন করব। তো সে সময়ে ওনাদের জমি জমার কিন্তু কোনো অভাব ছিল না, অনেক জমি জমা ছিল। ওনারা ছিলেন 4 ভাই 3 বোন। আর ওনার পরিবারে তখন লেখাপড়ার প্রতি, বিশেষ করে পুরুষ সদস্যদের লেখাপড়ার প্রতি খুব গুরুত্ব দেওয়া হতো। ওনার নিজের গ্রামের বাড়ি নওগাঁ জেলার রানীনগর গ্রামে হলেও সে সময় উনি মাধ্যমিক স্তরের লেখাপড়া করছিলেন ভারতে। আর ওনার বাবাও নাকি চাইতেন না যে তার সব ছেলেরা বাড়িতে থাকুক। উনি চাইতেন যে তার যে বিষয় সম্পত্তি আছে সেগুলো পরবর্তীতে তার সন্তানদের মধ্যে উনি ইসলামিক যেই নিয়ম আছে জমি জমার বন্টনের ক্ষেত্রে, সেই অনুযায়ী উনি দেবেন, কাউকে উনি বঞ্চিত করবেন না। কিন্তু ওনার ছেলেরা যদি বাড়িতে থাকে তাহলে জমি জমা নিয়ে নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন। আর এই জন্যই মূলত তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করানোর চেষ্টা করছিলেন। আর বাড়িতেও খুব একটা আসলে ওনারা থাকুক সব সময় স্থায়ীভাবে, সেটা ওনার বাবা পছন্দ করতেন না। এইটাই ছিল কারণ, যাতে ভাইদের মধ্যে জমি জমা নিয়ে কখনোই শত্রুতা সৃষ্টি না হয়, এটা চাইতেন তার বাবা। তো যাই হোক, তো ওনার যে 4 ছেলে তাদেরকে লেখাপড়া করাচ্ছিলেন। তো এই যে আলিফউদ্দিন দাদা, উনি তো ভারত থেকে সেই সময়ে ইন্টারমিডিয়েট পাশ করে রেলের গার্ডের চাকরি নেন। ওনার প্রথম পোস্টিং হয়েছিল শিলিগুড়িতে। তখন ওনার বয়স খুব বেশি না, 23 কি 24 বছর হবে। আর এই বয়সের ছেলেরা বেশ সাহসী হয়। আর উনি নাকি বেশ লম্বা চওড়া স্বাস্থ্যবান ছিলেন। স্বাস্থ্যবান বলতে মোটা না, খুব হ্যান্ডসাম ফিগার আর কি। তখনকার সময়ে ওনার যে বেশভূষা ছিল, তো উনি বাইরে বের হলে লোকজন তাকে পুলিশের লোক ভেবে অনেক সময় ভয় পেতেন, আবার সম্মানও করতেন। যাই হোক, এই আলিফ দাদা উনি চাকরি পাওয়ার পর ছুটিতে গ্রামের বাড়িতে আসেন, এসে কয়েকদিন থাকেন। তো তার বাড়ির জানালা দিয়ে সবসময় সারি সারি ফসলি জমির মাঠ আর বিল দেখা যেত। রাতের বেলা হু হু করে বিলের বাতাস তার ঘরে ঢুকত। এরই মধ্যে তো ওই সময় বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে, সারাদিন রাত বৃষ্টি। তো ওনারা যেহেতু গ্রামেই থাকেন, সেহেতু ওনাদের তো রাতে মাছ ধরার একটা আগ্রহ আছেই। তার মধ্যে যেহেতু উনি অনেকদিন পর বাড়িতে এসেছেন, আর বর্ষাকাল, বিলে মাছ ধরার এই সুযোগ তো হাতছাড়া উনি করবেনই না। তো উনি আর ওনার বড় ভাই ঠিক করলেন যে আজ রাতে বিলে মাছ ধরতে যাবেন। বৃষ্টির পানিতে নদী ভরে যাওয়ার কারণে বিলে তো নদীর পানি চলে এসেছে, আর সেই সাথে প্রচুর বোয়াল মাছ আর বড় বড় সমস্ত কই মাছ এসে গেছে। তো আলিফ দাদা আর ওনার বড় ভাই একটা নৌকা নিয়ে রাতের বেলা বেরিয়ে পড়লেন। তখন বেশ রাত, আর ওই সময় তো এশার আজানের পরপরই গ্রামের লোকেরা ঘুমিয়ে পড়তেন। আর যেহেতু সেই রাতেও বৃষ্টি হচ্ছিল, সেহেতু আশেপাশের লোকজনের সবাই যে যার মতো কাজ সেরে ঘরের ভেতরে। তো ওনারা 2 ভাই মাছ ধরায় খুবই পারদর্শী ছিলেন। নৌকাটা মূলত ওনাদের নিজেদেরই, কারণ ওনারা তো বাসায় থাকতেন না খুব একটা। আলিফ দাদা আর ওনার বড় ভাইয়েরা যে যার মতো তো বাইরে লেখাপড়া করতেন। তো বাসায় মূলত থাকতেন ওনার বাবা, মা এবং 3 বোন। আর গেরস্থ বাসায় কাজের সহযোগিতার জন্য যেই লোকেরা থাকে তারাও একটা জায়গায় থাকতেন আর কি, ওই বাড়িরই, তাদের জন্য আলাদা ঘর ছিল।
তো ওই লোকেরাই মূলত নৌকাটা বানিয়েছিলেন বেশ বড় শক্তিশালী করে। ওটা নিয়ে তারাও মাঝে মাঝে মাছ শিকারে যেতেন। তো যাই হোক, আলিফ দাদা আর ওনার বড় ভাই বড় বোয়াল মাছ শিকার করার জন্য টেটা আর একটা বড় রামদা নিয়ে গেছেন, আর সাথে মাছ রাখার জন্য বড় সড়ো একটা গামলা। তো দুই ভাই নৌকা বাইতে বাইতে বিলের বেশ গভীর জায়গায় চলে আসলেন। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর পানির তখন বেশ স্রোত। ওনারা যেই জায়গায় এসেছেন সেটা মূলত মূল যে নদী তার ঠিক পাশেই একটা ফসলি জমি। তো এখানে বৃষ্টির পানি জমে অনেক গভীর হয়ে যায়। তো ওনারা লক্ষ্য করলেন আশেপাশে অনেকেই মাছ ধরছে। তো কুপিবাতির আলো আশেপাশে লক্ষ্য করা যাচ্ছে যে অনেকেই তাদের মতো করে নিজেদের মতো করে আসলে নৌকা নিয়ে আসছেন, বের হয়েছেন মাছ ধরার জন্য, তারা মাছ ধরছেন আর কি। তো ওনারা ওনাদের মতো করে মাছ ধরতে শুরু করেছেন, মানে আলিফ দাদারা মাছ ধরতে শুরু করেছেন। তো আলিফ দাদা তার সাথে থাকা বিশাল রামদা সেটা দিয়ে বোয়াল মাছের ঝাঁক দেখা মাত্র সেগুলোতে আঘাত করতে লাগলেন। যেগুলোতে আঘাত লাগছিল সেগুলো তো মারা গিয়ে পানিতে ভেসে ওঠে, আর তারা দুই ভাই মিলে এই মাছগুলো ওই পানি থেকে তুলে নৌকায় রাখা গামলাতে রাখেন। তো বড় বড় 4-5টা বোয়াল মাছ মারলেন এই আলিফ দাদা। এরপর ওনার বড় ভাই বললেন যে, কিরে আলিফ, তুই তো অনেকগুলাই মাছ মারলি, চল মাছ মেরার কাজ নাই, কারণ এগুলো তো খাইতে হবে, এগুলো তো আর রাখা যাবে না, তো পরে আবার আসবো। আর এই মাছ আগামীকাল সুন্দর করে রান্না করে খাবো, আত্মীয় স্বজনদেরকে দিব। আর ব্যাপারটা হয়েছে কি, এই যে আলিফ দাদা উনি তো অনেকদিন পর বাড়িতে আসছেন, এতগুলো মাছ একের পর এক ধরতে পেরে ওনার তো আরো মাছ ধরার ইচ্ছা জাগেছে, মানে আরো নেশা লাগছে তার কাছে যে আরো কটা মাছ ধরি। তো উনি আবার বললেন যে, বড় ভাই বোয়াল তো মারলাম, দেখি কোনো কই বা অন্য কোনো মাছ পাই কিনা। তো ওনার বড় ভাই শুরুতে না চাইলেও, যেহেতু আসলে ছোট ভাই অনেকদিন পর বাড়িতে আসছেন, বিলে আসছে মাছ ধরতে, আবার ছোট ভাই চলে যাবে শিলিগুড়িতে চাকরির সুবাদে। আর এই যে বড় ভাই আলিফ দাদা, যে বড় ভাই, উনিও কিন্তু একটা সরকারি চাকরি করতেন। তো উনিও মনে করলেন যে আমি তো আবার চলে যাব, আবার কবে না কবে আসা হবে, ঠিক আছে মাছ ধরি না একটু। ওনারা কিন্তু নৌকা বাইতে বাইতে বেশ গভীর স্থানে চলে এসেছেন, একদম মূল নদী যেখানে সেখানে, মানে বিল পার হয়ে তারা নদীর মধ্যে চলে এসেছেন। তো আলিফউদ্দিন দাদা উনি তো মাছ খুঁজছেন, ওই সময়টা এরকম টর্চ লাইট ছিল না। এটা কিন্তু সময়টা 1880-85 সালের দিকের ঘটনা হবে আর কি, মানে এত আগের ঘটনা। তো ওই সময়ে হারিকেনের আলো, আজকের যেই হারিকেনের ডিজাইন আমরা দেখি এরকম ডিজাইন হয়তো ওই সময় ছিল না, একটু ভিন্ন ধর্মী ডিজাইন ছিল। তো ওই হারিকেনের আলোতে ওনারা দেখার চেষ্টা করছিলেন আর কি। আর হারিকেনের উপরে এক ধরনের একটা ছাউনি দেওয়া ছিল যাতে করে বৃষ্টির পানি ভিতরে না ঢোকে। তো মাছ তো খুঁজছেন, আর এরপর উনি একটা মাছের মতো কিছু একটা দেখতে পান। তো উনি কি করেছেন, ওইটা দেখার সাথে সাথে হাতে থাকা ট্যাটা চালিয়ে দিয়েছেন পানিতে। তো উনি খেয়াল করলেন যে যেই জিনিসটা উনি আঘাত করেছেন সেইটা অনেক বড় এবং শক্তিশালী। তো উনি ওনার বড় ভাইকে বললেন যে, বড় ভাই মনে হয় এটা বড় সড়ো কোনো শাপলা মাছ। তো ওনার বড় ভাইও তড়িঘড়ি করে আসলেন, ওনার ছোট ভাইকে সাহায্য করতে লাগলেন। তো মাছটা এতই শক্তিশালী যে ট্যাটার বড় বড় লোহার পেরেক দিয়ে আঘাতের পরেও এটা নিজেকে বেশ সামলিয়ে নিয়েছে আর জোরে জোরে সাঁতার কাটতে যাচ্ছে। আর যেহেতু ট্যাটার একটা মাথায় দড়ি থাকে, ওই দড়িটা আবার হাতের সাথে বাঁধা থাকে। তো ওই মাছটা পানির মধ্যে থেকে সাঁতরে চলে যাচ্ছে, আর এদিকে এই আলিফ দাদার হাতে তো দড়ির সাথে বাঁধা এটা, যার ফলশ্রুতিতে ওই নৌকাটাও এগিয়ে যাচ্ছে। উনি তো নৌকার উপরে, ওনার শরীরের উপরে প্রচন্ড চাপ লাগছে, মাছটাকে বসে আনতে খুব কষ্ট হচ্ছে কিন্তু। আর ওই মাছটা পানির এতটুকু নিচে ছিল যে ওই রামদায়ের কোপ কিন্তু তার লাগছিল না। তবে ট্যাটার যে বাঁশের মতো অংশটা সেটা কিন্তু ভেসে আছে, বেশ অনেকটাই ভেসে আছে, কিন্তু ওই রামদায়ের কোপটা ওইখানে ওই গভীরতায় লাগছিল না আর কি, যার ফলশ্রুতিতে ওই মাছটাকে যে আরো দুর্বল করবে এটা ওনারা পারছিলেন না। তো অনেক তো চেষ্টা করছেন, এদিকে বৃষ্টিও বেশ জোরে শুরু হয়ে গেছে। তো এই আলিফউদ্দিন দাদা উনি খেয়াল করলেন যে মাছটা স্রোতের দিকেই সাঁতার কাটছে, আর স্রোতের টানে তাদের নৌকাটাও বিল থেকে
অনেক দূরে চলে আসছে এবং নদীর ভিতরে চলে যাচ্ছে। আশেপাশে শুনশান। মিনিট 10 আগেও যেখানে আশেপাশে অনেক কুপিবাতির আলো দেখা যাচ্ছিল, এখন কিন্তু সেগুলো নেই। মানে তাদের থেকে অনেক দূরে চলে আসছেন তারা। বৃষ্টি জোরে হচ্ছে, আকাশে কালো মেঘ, থেমে থেমে বিজলি চমকাচ্ছে। বিজলির আলোয় আশেপাশে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। তো ওনারা তো নদীর মধ্যে চলে এসেছেন। এই নদীটা আবার তুলনামূলক বেশ বড়, আর যেহেতু বর্ষা মৌসুম সেহেতু বৃষ্টির পানিতে নদী আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। আলিফ দাদার বড় ভাই বললেন, চল রে, বাড়ির বিলের দিকে আগাই, অনেক রাত হয়েছে, আর একদম মাঝ নদীতে চলে আসছে নৌকা। স্রোতের উল্টো দিকে এই নৌকা টানতে কিন্তু বেশ কষ্ট হয়ে যাবে, বাদ দে না আজকের মতো, ওইটাকে ধরা লাগবে না, ছাড়, আর হাত থেকে ওই ট্যাটার দড়িটা খুলে ফেল, জাগ্গা। তো বড় ভাইয়ের এই কথার উত্তরে এই আলিফ দাদা বললেন, বড় ভাই, মাছটা কিন্তু অনেক বড়, এমন বড় মাছ তো বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। যাই হোক, আমরা এটাকে বাজারে বিক্রি করব না। আর শাপলা মাছ কিন্তু অনেক সুস্বাদু, অনেকদিন আগে খেয়েছিলাম যখন কলেজের হোস্টেলে ছিলাম। আর এই দিকে তো এই মাছগুলো আশেপাশে বাজারে খুব একটা পাওয়া যায় না। তো এটার শক্তি আগের মতো আর নাই, যত দেরি হবে ও তত ক্লান্ত হতে থাকবে। তো দেরি যখন হয়েছে আর একটু দেরি করি, মাছটা নৌকাতে তুলেই রওনা দিই। তো ওনার বড় ভাই যদিও দেরি করতে চাচ্ছিলেন না, কারণ স্রোতের বিপরীতে নৌকা টেনে নিয়ে যাওয়া কিন্তু খুব কষ্টকর একটা ব্যাপার। তাছাড়া রাতের বেলা যদি এরকম নির্জন জায়গায় মাছ ধরতে কেউ আসে, অনেক ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো ওনারা যদিও বা গ্রামে খুব একটা থাকতেন না, শহর এলাকায় থেকেই লেখাপড়া করতেন, তারপরেও এই প্যারানর্মাল বিষয়গুলো কিন্তু ওনারা খুব ভালো বিশ্বাস করতেন। তবে দুজনই সাহসী ছিলেন, এই জন্য খুব একটা তোয়াক্কা করতেন না আর কি। তো এই যে যিনি বড় ভাই, উনি বললেন ওই আলিফ দাদাকে, আলিফ শোন, তুই নৌকায় থাক, আমি নদীতে নেমে রামদাটা দিয়ে মাছটাকে আঘাত করার চেষ্টা করি, তাহলে আরো তাড়াতাড়ি মাছটা নিস্তেজ হয়ে যাবে, আর আমরাও এটাকে নৌকায় তুলে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিতে পারবো। এইভাবে আর কতক্ষণ যাব, আর ওই জিনিসটা তো নদীর গভীরের দিকে আমাদের নৌকাকে নিয়ে যাচ্ছে। তো ওনারা দুজনে কিন্তু সাঁতারে বেশ পারদর্শী। তখন আলিফ দাদা উনি এটাতে সম্মতি যখন দিলেন, তখন ওনার বড় ভাই উনি কি করলেন, লুঙ্গিটা একটু শরীরের সাথে পেঁচিয়ে লাফ দিলেন নদীতে। তো উনি নদীতে নেমে এক হাত দিয়ে নৌকাটা ধরলেন। অন্ধকারে তিনি আশেপাশে খুব একটা ভালো করে দেখতে পাচ্ছেন না, তবে এর মধ্যে দেখলেন যে ওই শাপলা মাছটাও আস্তে আস্তে ভেসে উঠেছে। মূলত ট্যাটার আঘাতে অনেকক্ষণ যাবৎ মাছটার শরীর থেকে রক্তক্ষরণ হওয়ার কারণে সেটা নিস্তেজ হয়ে পানিতে ভেসে উঠেছে আস্তে আস্তে। তারপরেও আলিফ দাদার বড় ভাই এই রামদাটা দিয়ে মাছটার গায়ে আঘাত করলেন বেশ কয়েকটা, যাতে করে মাছটা আরো দুর্বল হয়ে পড়ে। তো ওনারা দুজনই মাছটার আকৃতি দেখে বেশ অবাক হন যে এই নদীতে এত বড় একটা মাছ। ওনারা তো বেশ খুশি হয়েছেন, খুশি হওয়ারই কথা। মাছটার বিশাল আকৃতি, ওজনও অনেক। শুধু ওনারা যে নিজেরা খাবেন তা না, পুরো গ্রামের লোকদেরকে একটু একটু করে দিতে পারবেন। আর আরেকটা সমস্যা হলো কি, ওনাদের দুজনের পক্ষে এত বড় একটা মাছকে নৌকায় তোলাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তাই ওনারা চিন্তা করলেন যে তাদের কাছে থাকা বেশ বড় মোটা দড়ি দিয়ে মাছটাকে ভালো করে বেঁধে নিয়ে যাবেন, আর আশেপাশে বিলের দিকে পৌঁছালে অন্য কোনো নৌকা দেখলে তাদেরকে ডেকে নিয়ে মাছটাকে ধরে নৌকায় তুলবেন। তো ওনারা সিদ্ধান্ত মতো তাই করলেন। দুই ভাই মিলে মাছটাকে খুব ভালো করে বেঁধে নিয়ে এই আলিফ দাদার বড় ভাই নৌকায় উঠলেন, আর রশিটা নৌকার সাথে খুব শক্ত করে বেঁধে রাখলেন। দুই ভাই বেশ খুশি। আকাশে মেঘ কিন্তু গুড়গুড় করছে, বৃষ্টিও হচ্ছে। ওনারা দেরি না করে নৌকা বাইতে শুরু করলেন। এতক্ষণ পর ওনারা দুজন খেয়াল করলেন যে ওনারা আত্রাই নদী পার হয়ে একটা শ্মশান ঘাটের দিকে চলে এসেছেন। মূলত এই মাছটা যে দিক দিয়ে এসেছে, এটা ওই আত্রাই নদী পার হয়ে শ্মশান ঘাটের দিকে চলে আসছিল, এরপরে মূলত এটা ভেসে উঠেছিল। তো যাই হোক, যেই জায়গাটাতে ওনারা চলে এসেছিলেন, এই জায়গাটা নাকি কালীতলার ঘাট নামে পরিচিত। আর ওনারা দেখেই বুঝতে পেরেছেন যে বড় বড় বট গাছ, আর ওখানে একটা পুরনো মন্দির ছিল, এটা দেখে বুঝতে পেরেছেন যে ওনারা কোথায় এসেছেন। এই জায়গাটা নিয়ে অনেক ভয়ঙ্কর কথাই কিন্তু শোনা যেত। যাই হোক, ওনারা দুই ভাই নিজেরা নিজেদের মধ্যে খুব একটা কথা বলছেন না। চারিদিকে পানির কলকল শব্দ, নৌকা বাইছেন দুজনই। স্রোতের বিপরীতে নৌকা বাইতে ওনাদের বেশ বেগ পেতে হচ্ছে, এদিকে রাতও হয়ে গিয়েছে অনেক। তো এমন সময় আলিফ দাদার বড় ভাই বললেন, হ্যাঁ রে আলিফ, আমাদেরকে কেউ ডাকে নাকি? তখন আলিফ দাদা বলছেন যে, কই, আমি তো কিছু শুনি নাই।
আর আশেপাশে তো কোনো নৌকাও নাই। তো ওনারা আবার দুই ভাই মিলে নৌকা বাইতে লাগলেন। হাওয়া বয়ে যাচ্ছে বেশ শীতল, কারণ বৃষ্টি হয়েছে তো বাতাসটা অনেক ঠান্ডা হয়ে গেছে আর কি। এবার ওনারা দুজনই শুনতে পেলেন কেউ তাদের ডাকছে। হাওয়ায় একটা শব্দ ভেসে আসছে, ও মাঝি, ও মাঝি, দাঁড়াও দাঁড়াও। এদিকে আলিফউদ্দিন দাদা যিনি, উনি প্রথমে উত্তর দিতে চাইলেন না, কারণ অনেক সময় নদী পথে ডাকাতি হয় এভাবে, নৌকা দাঁড় করিয়ে ডাকাতেরা নৌকায় উঠে সব জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। শুধু নিয়ে যায় তা না, ক্ষেত্র বিশেষে নৌকার মাঝের হাত পা বেঁধে পানিতে ফেলে দেয়। তো ওনার বড় ভাই আবার কি মনে করে উত্তর দিলেন, হ্যাঁ রে বাবু, কে তুমি, ওখানে কি করো? এরপর উত্তর এলো যে পথ হারায় ফেলছি রে ভাই, প্রাণনাথপুর গ্রামে যাব। তো এই প্রাণনাথপুর গ্রামের কথা শুনে ওনারা দুই ভাই ভাবলেন যে আরে এটা তো আমাদের পাশেরই গ্রাম। তো হয়তো বা তাদের মতো কেউ মাছ ধরতে এসে নদীর স্রোতের টানে এখানে চলে এসে তার পথ খুঁজে পাচ্ছে না। কিন্তু তারপরেও এই আলিফউদ্দিন দাদা বললেন যে বড় ভাই, মাছ ধরতে এইভাবে তো ডাকাতও হতে পারে, হয়তো এভাবে গ্রামের নাম বলে তাদের থামিয়ে নৌকা এনে সব ডাকাতি করবে। তখন আলিফ দাদার বড় ভাই বললেন যে কি আর আছে রে আমাদের সাথে, ও একটা বোয়াল মাছ আর এই শাপলা মাছ এই তো আছে, আর আমরা কি একেবারেই নিরস্ত নাকি? ট্যাটা আছে না, রামদা আছে না, আর আমরা তো দুই ভাই আছি, আমরা কি দুর্বল নাকি? আমাদের সাথে এই একটা লোক খুব বেশি পেরে উঠবে না ইনশাল্লাহ। আর তাছাড়া আমাদের দুজনের পক্ষেও তো নৌকা চালানো কষ্টকর হচ্ছে, ওই লোকটা আসলে একটু সুবিধাও হবে, স্রোতের বিপরীতে নৌকা টানতে সুবিধা হবে। তো আলিফউদ্দিন দাদা একটু সান্ত্বনা পেলেন বড় ভাইয়ের কথা শুনে। এবার ওই আলিফ দাদার বড় ভাই বেশ জোরে জোরে হাঁক ডাকলেন আর কি, যে ও ভাই, কষ্ট করে নৌকার দিকে আসো একটু, এইখানে আসি আমরা। তো ওনাদের নৌকায় তো দুটো আলো ছিলই, আলোটা আরেকটু বাড়িয়ে দিয়েছেন। তো ওই লোকটা দূর থেকে বলে আচ্ছা যাচ্ছি যাচ্ছি। তো মিনিট পাঁচেক অপেক্ষা করার পর ওনারা নদীতে বৈঠা চালানোর শব্দ শুনতে পেলেন। একদম ছোট একটা ডিঙি নৌকা তাদের নৌকার দিকে আসছে। তো আলিফ দাদা আর তার বড় ভাই দুজনই হাতের কাছে থাকা তাদের যে রামদা, এই রামদা আর টেটা শক্ত করে ধরে আছেন, যে এই ব্যাটারের যদি ডাকাত বলে মনে হয় তাহলে এটারে একদম সাইজ করে ফেলবো, এরকম চিন্তা করেছেন। তো ওই নৌকাটা কাছাকাছি আসতেই নৌকা থেকে লোকটা বলে উঠলো, ও ভাই, মাছ ধরতে ধরতে নৌকা নিয়ে একেবারে নদীতে এসে পড়ছি, কিন্তু পথ হারাই ফেলছি, তাই আপনাদেরকে বিরক্ত করলাম, আপনারা কোথায় যাবেন? তো উত্তরে আলিফ দাদা বললেন যে রানীনগর গ্রামে যাব। এদিকে কিন্তু ওই লোকের চেহারাটা খুব একটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে লোকটা বেশ চিকন আর লম্বা, গায়ে চাদর জড়ানো, চাদরের ভাঁজে মুখটা খুব একটা ভালো দেখা না গেলেও মুখটা যে খুব একটা অস্বাভাবিক না এটা বোঝা যাচ্ছে। তো লোকটা কোনো কিছু না বলেই নিজের নৌকা থেকে এই নৌকাতে উঠে আসলো আর বলল যে আমার এই নৌকাটাতে পানি উঠছে অনেক, তাই চালানো যাচ্ছে না, আপনাদের নৌকাটা তো অনেক বড়, দুজন মিলে চালাতেও কষ্ট হবে, যেহেতু বড় নৌকা আবার স্রোতও আছে, স্রোতের উল্টো দিকে যাবেন, তো আমি আমার নৌকাটা আপনাদের নৌকার সাথে বেঁধে নিয়ে আপনাদের নৌকা চালাতে সাহায্য করতে পারি। তো লোকটার সাহায্য করার প্রস্তাবে ওনারা দুই ভাই বেশ খুশি হলেন। ওরা দুই ভাই ওই লোকটাকে নৌকা বাঁধতে সাহায্য করলেন। মিনিট 10 লাগলো টোটাল প্রক্রিয়াটা শেষ করতে। এবার ওনারা নৌকা বাইতে শুরু করলেন। লোকটার চেহারা কিন্তু তখনও পুরোপুরি ওনারা কেউ দেখেন নাই, আর যতটুকু দেখা যাচ্ছিল স্বাভাবিক মনে হচ্ছিল আর কি। আর ওই লোকটার সরল সহজ কথায় দুজনই বেশ বিশ্বাস করে ফেলেছেন যে লোকটা খারাপ কেউ না, তাদের পাশের গ্রামের, আর বয়স তাদের কাছাকাছি হবে বা 1-2 বছর বেশি হবে। তো কথায় কথায় লোকটাকে এই আলিফ দাদার বড় ভাই প্রশ্ন করলেন, তা ভাই কি মাছ পাইলা? উত্তরের লোকটা বলে উঠে যে না ভাই, মাছ তো পাইনি ভালো মতো, আমার জালটা মনে হয় ছিঁড়ে গেছে, তাই কোনো ভাই মাছ পাই নাই, বেশি মাছের আশাইতে দিক চলে এসে বিপদে পড়ে গেছি। তো আপনারা তো অনেক মাছ পাইছেন দেখি, কি মাছ এগুলা? উত্তরে আলিফ দাদা বললেন যে বোয়াল মাছ, একটা বড় শাপলা মাছ পাইছি, ওই যে দেখেন দড়ি দিয়ে ওই দিকটাতে বাঁধা আছে, ওজন অনেক তো, তাই নৌকায় তুলতে পারিনি। তো ওই লোকটা সেদিকে তাকিয়ে শুধু একবার দেখলো, এরপর কোনো কথা নাই, সবাই চুপ। তো নৌকা যখন নদী পার হয়ে বিলের কাছাকাছি আসবে তখন ওই লোকটা বলল খুব গম্ভীর ভাষায়, বেশ গম্ভীর আর মোটা গলায়, শাপলা মাছটা ছেড়ে দে। ওনার এই কথা শুনে নিজের কানকেই তো বিশ্বাস করতে পারছেন আলিফ দাদা তার বড় ভাই। আর ওই লোকটাও দেখে যে এই বৈঠা বাবা ছেড়ে দিচ্ছে আর কি। ওনারা দেখছেন যে বৈঠা সে আর বাইছে না, অথচ কিছুক্ষণ আগেও কিন্তু ওই লোকটা বৈঠা বাইছিল। এবার সে মাথা নিচু করে গুটি সুটি হয়ে বসে আছে
আর বোয়াল মাছ যে গামলাতে রাখা, ওই গামলা থেকে মাছ নিয়ে সেটা কটমট করে কামড়াতে লাগলো, মানে কাঁচাই খেতে লাগলো আর কি। এরকম দৃশ্য দেখে ওনারা দুই ভাই তো বেশ ভয় পেয়েছেন। ওনারা দুই ভাই বুঝলেন যে ওনারা পিশাচের আক্রমণের শিকার হয়েছেন। তাই তড়িঘড়ি করে এই আলিফউদ্দিন দাদা হাতে রামদাটা নিলেন, আর ওনার বড় ভাই বড় টেটাটা শক্ত করে ধরলেন। এটা দেখে ওই জিনিসটা হো হো করে হেসে উঠল, আবার বলে উঠল, শাপলা মাছটা ছেড়ে দে, ও আমার ছোট ভাই হয়। কথাগুলো বলছে আর কর্মর করে গামলা থেকে বল মাছগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এদিকে আলিফ দাদা আর ওনার বড় ভাই দুইজন কিন্তু নৌকার দুই মাথার একদম শুরুর দিকে আর কি, এটাকে গলুই বলে, ওই দিকে বসা। তো এবার ওই অবয়বটা উঠে দাঁড়িয়ে আলিফ দাদার বড় ভাইয়ের দিকে আগাতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তে এই আলিফ দাদার বড় ভাই উনি ওই জিনিসটার বিকৃত চেহারাটা দেখতে পেলেন। চোখের কোটরটা নাকি একদমই ফাঁকা, সেখান থেকে হালকা একটা সবুজ আলো ওই কোটরের মধ্যে দেখা যাচ্ছে, ছোট ছোট দুটো সবুজ আলো। আর তার যে চেহারা, মনে হচ্ছে মুখের মাংসগুলো গলা মানে পচে গলে খসে পড়ছে, এমন একটা বাজে অবস্থা। আর ওটার শরীর থেকে বাজে আষ্টে গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে। হঠাৎ করে মনে হলো নৌকার ওজন বেড়ে গেল, আর ওইটার ওজনে মনে হচ্ছে নৌকা ডুবেই যাবে। আর ওই জিনিসটা এসেই আলিফ দাদার বড় ভাইয়ের গলা চেপে ধরেছে। এটা দেখে এই আলিফ দাদা কি করেছেন, এক মুহূর্ত দেরি না করে তার হাতে থাকা রামদা চালিয়ে দিলেন ওই জিনিসটার ঘাড়ে। জিনিসটা বেশ আহত হয়েছে বলে মনে হলো, জিনিসটা কিন্তু নিস্তেজ হয়নি। যেই না ওই অবয়বটা আলিফ দাদার দিকে ঘুরেছে, তখন আবার এই যে আলিফ দাদার বড় ভাই কি করেছেন, ওরা হাতে থাকা বড় টেটাটা দিয়ে ওই জিনিসটার গলা বরাবর মেরেছে না আঘাত। তখন নাকি ওই পিশাচটা গড় 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 শব্দ করে তীব্র এক বিভৎস আওয়াজ শুরু করে দিয়েছে। ওই শব্দটার তীব্রতা এতটাই বেশি ছিল যে দুই কানে হাত লাগিয়ে রাখতে হবে, মনে হচ্ছে যে কানের পর্দা ফেটে যাবে। আর এই শব্দটার বিভৎসতা তার চেহারা থেকেও মনে হচ্ছে বেশি। এরপরে ওই জিনিসটা ঝপাস করে পানিতে পড়ে গেল। ওরা দুজনেই বুঝলেন যে জিনিসটা বিলের পানিতে পড়ে গেছে। আর এই যে আলিফ উদ্দিন দাদা, তার হাতে থাকা ধারালো যেই রামদাটা ছিল, এটা দিয়ে এক কোপে তাদের নৌকার সাথে দড়ি লাগানো ওই যে নৌকাটা, ওইটার রশি কেটে ফেলেন। ওনারা দুই ভাই প্রাণপণে নৌকা বাইতে শুরু করলেন। একটু পর ওনারা দুজনেই খেয়াল করলেন যে তাদের নৌকার পেছনে কি যেন ঝপাস ঝপাস করে সাঁতার কেটে এগিয়ে আসছে। ওনারা তো বুঝতে পারলেন যে যে জিনিসটা শব্দ করে এগিয়ে আসছে ওটা আর কিছুই না, সেটা হলো ওই পিশাচটা। তো এদিকে এই যে আলিফ দাদার বড় ভাই, তিনি তার হাতে থাকা নৌকার বৈঠা দিয়ে ওই জিনিসটার মাথা বরাবর আবার আঘাত করেছে। আর সাথে সাথে ওই জিনিসটা ফোস ফোস শব্দ করতে করতে নদীতে ডুবে গেল মনে হয়। নদী তো না, বিলের পানিতে আর কি। ততক্ষণে তো ওনারা নদী থেকে বিলে চলে আসছিলেন। তো আসলে ওনারা এতক্ষণ যা করেছেন সবকিছু করেছেন নিজেদের আত্মরক্ষায়। আর মানুষ অনেক সময় খুব ভয় পেলে আক্রমণাত্মক হয়ে ওঠে, কিন্তু সবচেয়ে নিরীহ প্রাণীটাও আক্রমণাত্মক হয়ে ওঠে যদি সে ভয় পায় যে তাকে কেউ আক্রমণ করছে। তো ওনারা তো তালহারা হয়ে কোন দিকে যে নৌকা চালাচ্ছেন সেটা আর কেউই বুঝতে পারছেন না। তো এইভাবে 15-20 মিনিট নৌকা চালিয়ে বিলে প্রবেশ করার সময় ওনারা দেখলেন যে বেশ কিছু দূরে নৌকায় মানুষের গলার আওয়াজ শোনা যাচ্ছে। আর সেই গলার স্বরগুলো বেশ পরিচিত। আর যেহেতু ওনারা গ্রামের মানুষ, আশেপাশের পরিচিত মানুষের গলার আওয়াজ শুনলেই বুঝতে পারেন। তো আলিফ দাদার বড় ভাই গ্রামের মানুষের, আশেপাশের পরিচিত মানুষের গলার আওয়াজ শুনেই বুঝতে পারেন। তো উনি চিৎকার দিয়ে বলে ওঠেন যে, কে আছো, বাঁচাও, এদিকে আসো। তো ওনার গলার আওয়াজ শুনে নৌকায় থাকা লোকজন তো ভাবছে যে হয়তোবা ওইদিকে ডাকাত পড়ছে মনে হয় নৌকায়। ওই নৌকায় আবার 3-4 জন ছিল। ওনাদের একটা প্রিপারেশন ছিল, কারণ যখনই নৌকায় আসতেন তারাও কিন্তু রামদা, টেটা এই জিনিসগুলো নিয়ে আসতেন। তো ওনারা দ্রুত নৌকা নিয়ে এই আলিফ দাদার নৌকার দিকে আগানো শুরু করলেন। তো কিছুটা কাছে আসতেই ওনারাও বুঝলেন আর আলিফ দাদারাও বুঝলেন যে আরে এরা তো আমাদেরই বাড়ির গৃহস্থলীর কাজ করা লোকজন। মূলত ওই লোকগুলো এই আলিফ দাদা এবং তার বড় ভাইকেই খোঁজার জন্য বের হয়েছিল। অনেক রাত হয়ে গেছিল, ফিরছিলেন না দেখে এই আলিফ দাদার বাবা উনি তাদেরকে নৌকা দিয়ে পাঠিয়েছিলেন যে খুঁজে আনতে। মধ্যরাত হয়ে গেছে তখন ওই লোকগুলা আলিফ দাদা তার বড় ভাইকে দেখে বলে যে, এই মিয়ারা, তোমরা গেছিলা কই? এতক্ষণ লাগলো, আমরা তো খুঁজতে আসছি।
এদিকে এই যে আলিফ দাদা উনি কিন্তু বেহুশ হয়ে পড়ে গেছেন এতক্ষণে। আর নৌকায় ওনার যে বড় ভাই যিনি আছেন তিনি অবশ্য তখন হুঁশে ছিলেন। তখন উনি বলেন যে আরে সব কথা বলবো, আগে বাসায় যাই তারপর সব বলবো। তো ওনারা বুঝলেন যে মানে যারা আসছিলেন আর কি, তারা বুঝলেন যে এই দুই ভাইয়ের সাথে খুব খারাপ কিছু একটা ঘটেছে। ওনারা নৌকা বেয়ে তাদের বাসার যে বিলের পার আছে ওইখানে নৌকা নিয়ে আসলেন, এসে ওনাদের দুই ভাইকে ধরে নামালেন। তখন এই যে আলিফ দাদার বড় ভাই বললেন যে নৌকার সাথে একটা বড় শাপলা মাছ বাঁধা আছে, ওইটাকে তুলে নিয়ে আসো। অবাক করা বিষয় হলো ওই যে লোকজন যেগুলো আসছিলেন তারা বললেন যে নৌকার সাথে একটা দড়ি বাঁধা, কিন্তু ওখানে তো কোনো শাপলা মাছ নাই। মাছটা না থাকার খবর শুনে ওনারা খুবই মন খারাপ করলেন যে এত কষ্ট করে মাছটা ধরলাম, নাই। আর এই মাছটাকে রক্ষা করার জন্য এই পিশাচটার সাথে লড়াই করলাম। তারপরে ওনারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে অন্তত বেঁচে ফিরতে পেরেছেন। তো ওনারা বাসায় গেলেন। বাসায় ওনাদের বাবা মা আর বোনেরা খুবই চিন্তিত ছিলেন তাদেরকে নিয়ে। বাসায় এসে আলিফ দাদার বড় ভাই বললেন সবকিছু, যে কি কি হয়েছিল সব শুনে বাসার সবাই কিন্তু খুবই ভয় পেলেন। তো ওনারা আবার সেই রাতে গ্রামের নিয়ম অনুযায়ী পানি গরম করে সেখানে লবণ মিশিয়ে সেটা দিয়ে গোসল করালেন তাদের ছেলেদেরকে। তখনও কিন্তু এই আলিফ দাদার জ্ঞান ফেরে নাই। তো সেই রাতে সবাই জেগেছিলেন। আর আলিফ দাদার এই অবস্থা নিয়ে সবাই খুবই চিন্তিত ছিলেন, কারণ উনি জ্ঞান হারিয়েছেন অনেকক্ষণ। 2 ঘন্টার চেষ্টার পর তার জ্ঞান ফিরছে না। তবে সেন্সলেস অবস্থায় নাকি উনি 2 বার উঠে বসে আবার শুয়ে পড়েছিলেন। মনে হচ্ছে কেউ তাকে এক ঝাঁকুনি দিয়ে তুলে আবার শোয়াইয়ে দিচ্ছে আর কি, মানে শুইয়ে দিচ্ছে। আবার কোনো কারণ ছাড়াই তার শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে লাল হয়ে ফুলে উঠেছে, মনে হচ্ছে কেউ তাকে আঘাত করছে। তো ওনার আব্বা বুঝতে পারলেন যে আসলে যা ঘটছে সেটা তো সুবিধার না। উনি ফজরের নামাজ শেষেই ওনাদের এলাকার যে মাদ্রাসা সেখানে গিয়ে মাদ্রাসার বড় হুজুরের সাথে দেখা করলেন। ওনার নাম ছিল লোকমান হুজুর নামে উনি বেশি পরিচিত, অনেকে বড় হুজুর নামেও ডাকেন। তো হুজুরকে সবকিছু খুলে বললেন। তো সেখানে আলিফ দাদার বড় ভাইও সেখানে গিয়েছিলেন। কারণ উনি তো স্পটে ছিলেন, যার কারণে সবকিছু ভালো করে যাতে খুলে বলতে পারেন, কোনো কিছু মিস না হয়। তো হুজুর সবকিছু শুনে বললেন এখনই তো সবকিছু খুলে বলা যাবে না, তবে মনে হচ্ছে তোমাদের উপর বেশ খারাপ কোনো পিশাচ আক্রমণ করেছে। আপাতত তোমাদেরকে পানি পড়া দিচ্ছি, এটা নিয়ে যাও, আমি সন্ধ্যার পর বাসায় যাব তোমাদের। আর আপাতত তোমরা সবাই সাবধানে থেকো, তোমাদের বাড়ির কেউ কিন্তু জলাশয়ের দিকে যেও না আজকের মতো অন্তত। এই বলে উনি বিদায় দিলেন। এদিকে এই আলিফ দাদার জ্ঞান ফিরল দুপুরের দিকে। উনি কথা বলতে পারছেন না একদমই। উনি চোখ খুলে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন সবার দিকে। আর ঘরে যে জানালা, ওই জানালাটার দিকে বারবার চোখ দিয়ে ইশারা করে কিছু একটা বোঝাতে চাচ্ছিলেন। ঘরে ওনার মা, 3 বোন এবং ওনার বড় ভাই ছিলেন। ওই সময় ওনার বাবা ঘরে ছিলেন না। তো আলিফ দাদা চোখের ইশারায় যে কিছু একটা বোঝাতে চাচ্ছেন এটা ওনার বড় ভাই খেয়াল করলেন। তখন কিন্তু ভর দুপুরবেলা। ওনাদের ঘরের জানালাটা বেশ বড়। আগেকার গ্রামের বাসার জানালাগুলোর কাঠের ফ্রেমের হতো আর গোল গোল লোহার শিক দিয়ে বানানো হতো আর কি। আর জানালা দিয়ে তো বিস্তর বিল দেখা যাচ্ছিল। উনি বেশ ভালোভাবে খেয়াল করলেন যে কালো কিছু একটা অবয়ব বাসার সামনের কদম গাছটায় উল্টো হয়ে ঝুলে আছে। মনে হচ্ছে কোনো মানুষকে গাছের সাথে ফাঁস দিয়ে উল্টো করে ঝুরিয়ে রাখলে যেমনটা দেখায় ঠিক তেমন। আর সেই জিনিসটার মোটা মোটা রশির মতো কালো চুল একদম মাটি স্পর্শ করেছিল। মুখটা নাকি একদম গরিলার মতো, আর সেটা জিহবা নাকি প্রায় 1 হাতের মতো বের হয়েছিল। সে এক বিদঘুটে চেহারা। তো এটা দেখে তো আলিফ দাদার বড় ভাইয়ের চোখ একদম ছানা বড়া হয়ে গেছে। উনি শুধু হাত দিয়ে ওনার মাকে ইশারা করে বললেন যে দেখো তো এটা কি। তো বাসায় থাকা সবাই যখন ওই কদম গাছটার দিকে তাকিয়েছে তখন শুধু মনে হলো ওই গাছটার মোটা ডাল থেকে কিছু একটা মুহূর্তের মধ্যেই চলে গেল। তখন কিন্তু বাতাস হচ্ছিল না, কিন্তু গাছটা নড়ছিল। আমরা অনেক সময় দেখতে পাই যে গাছের ডালে যদি কোনো বড় আকারের পাখি বসে, যদি উড়ে যায় তখন উড়ে গেলে ওই ডালটা নড়ে ওঠে, কারণ পাখি উড়ে যাওয়ার আগে পা দিয়ে ডালে কিছুটা চাপ সৃষ্টি করে। এই কারণে কিন্তু এরকমটা হয়। আর যেহেতু ওই গাছে কিছু একটা ঝুলে ছিল, ওটা ওখান থেকে লাফ দিয়ে সরে গেছে, এই কারণে গাছটা নড়ে উঠছিল। গাছটা কিন্তু বেশ মোটাই ছিল। কদম গাছ অনেক সময় মোটা হয় না, ওই রকম টাইপের আর কি, বেশ বড় ছিল কদম গাছটা। তো বড় কিছু একটা যেখানে ছিল
এটা বোঝা যাচ্ছে। আর বড় কিছু যাই থাকুক না কেন, এই গাছটাকে নাড়ানো কিন্তু তাদের পক্ষে সম্ভব না ওইভাবে, মানে শেকড় সহ নড়ে উঠবে এরকমটা কিন্তু পসিবল না, বড় ধরনের ঝড় ছাড়া। মনে হচ্ছে ওই রকম কিছু একটা হয়েছে, এমন ভাবে নড়েছে। বাসার যেই লোকজন ছিল যারা কাজ করতো ওখানে, তারাও দৌড়ে বাইরে বের হয়েছেন আর ওই কদম গাছটার কাছে গিয়েছেন। ওনারাও ওখানে কিছু দেখেন না, তবে গাছের ওখান থেকে খুব বাজে আষ্টে গন্ধ পেলেন তারা সবাই। তো এরই মধ্যে আস্তে আস্তে এই আলিফ দাদা কথা বলতে পারছেন। বিকালের দিকে উনি বেশ সুস্থ হয়ে উঠলেন। গতকাল রাতে কি হয়েছিল সেটা উনি সবার সাথে শেয়ার করলেন। সন্ধ্যার পর লোকমান হুজুর দুইজনকে সাথে নিয়ে এলেন। যে দুজন এসেছিলেন হুজুরের সাথে, ওনারা ছিলেন হুজুরের ছাত্র। তো এতক্ষণ তো আলিফ দাদা বেশ সুস্থই ছিলেন, কিন্তু হঠাৎ করে হুজুরকে দেখা মাত্রই উনি হুজুরকে গালিগালাজ করতে লাগলেন, উদ্ভ্রান্তের মতো আচরণ শুরু করে দিলেন। হুজুরের দুইজন ছাত্র তাকে বেশ শক্ত করে ধরে নিয়ে ঘরে নিয়ে গেলেন, আর বাড়ির মহিলাদেরকে বললেন যে যে যার মতো ঘরের ভিতরে থাকেন, কেউ বাইরে বের হবেন না। তো হুজুর, ওনার দুই ছাত্র, আলিফ দাদার বড় ভাই আর আলিফ দাদার আব্বা আর আলিফ দাদা, এই কয়জন মিলে এক ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। এদিকে আলিফ দাদা কিন্তু উদ্ভ্রান্তের মতো আচরণ করেই যাচ্ছেন। তো ওনার এই আচরণ দেখে হুজুর ওনার ডান হাতের ছোট আঙ্গুল চেপে কিছু একটা পরে ফু দেওয়া মাত্রই তিনি নিস্তেজ হয়ে পড়লেন। এরপর হুজুর 3টি মোমবাতি জ্বালালেন আর তার সাথে আনা 2টি পাথর মেঝেতে রাখলেন। আর ওনার সাথে 2 ছাত্রের এক ছাত্রকে সাদা একটা কাপড় দিয়ে একেবারে ঢেকে দিলেন। আর সবাইকে একসাথে বসতে বললেন যাতে দূরত্ব না থাকে। এরপর উনি ওনার সাথে আনা একটা পুটলি থেকে সাদা কিছু একটা বের করে চারিদিকে গোল করে ছিটিয়ে দিলেন। এরপর সবাইকে উদ্দেশ্য করে বললেন যে কেউ যেন এই গোল দাগের বাইরে না যায়। যতই ভয়ঙ্কর কিছু শোনেন না কেন, তারপরও এই গোল দাগের মধ্যেই থাকবেন। এরপর লোকমান হুজুর ওনার রুকিয়া শুরু করলেন। সব কিছু শান্ত। হঠাৎ মনে হলো এই জানালা দিয়ে বেশ গরম একটা বাতাস ঘরে প্রবেশ করেছে, আর মোমবাতিগুলো সব দপ করে নিভে গেল। আর এরই মধ্যে নাকি এই আলিফ দাদা আর ওনার বড় ভাই দুজনই সেন্সলেস হয়ে মেঝেতে শুয়ে পড়েছিলেন। সাদা চাদর দিয়ে ঢেকে রাখা ওই ছাত্রের গলার স্বর পরিবর্তন হয়ে বেশ রাগান্বিত কয়েকটা স্বরের মিশ্রণে কথা বলে যেরকম শোনা যায় ওইভাবে বলতে লাগলো কিছু কথা। হুজুরকে ওই পিশাচটা উপস্থিত হয়ে গালি দিতে লাগলো আর বলতে লাগলো, এই হুজুর শোন, তোর মতো ইনসান আমাদের কিছুই করতে পারবে না। আমরা বিলের পাড়ের ওই শ্মশান ঘাটের মন্দিরের পাশে বটগাছটায় থাকি। আমরা 7 ভাই বোন। এদের মধ্যে ছোট ভাইকে এরা 2 ভাই মিলে মেরে ফেলেছে। আবার আমাদের মেজো ভাই আমাদের ছোট ভাইকে উদ্ধার করতে গেলে যখন নৌকায় উঠেছে তখন তাকেও এরা আঘাত করেছে। সেও মৃত্যু সজ্জায়। এর প্রতিশোধ তো আমরা নেবই। আর আমাদেরকে কে কি করবে? হ্যাঁ, এই হুজুর শোন, তুই চলে যা। তা না হলে এই 2 ভাইয়ের পরিবার তো শেষ করেই দিব, সাথে কিন্তু তোকেও মারব। আর আমরা কত শক্তিশালী এটা তুই জেনে নিবি। তো এই কথাগুলো বলেই ওই ছাত্র চুপ হয়ে গেল। আর মেঝেতে রাখা যে পাথর সেটা দেখা গেল ঠিক জানালার পাশে একদম চূর্ণ বিচূর্ণ অবস্থায় পড়ে আছে। হুজুর ঘরের বাতি জ্বালালেন আর আলিফ দাদার বড় ভাই আর আলিফ দাদাকে কিছু একটা পরে ফু দিলেন। এরপর ওনাদেরও সেন্স ফেরত আসলে ওনারা উঠে বসলেন। হুজুর ঘর থেকে বাইরে বেরিয়ে বেশ গম্ভীর হয়ে বললেন যে আপনার 2 ছেলেকে ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর কিছু হিন্দু জিন আসর করেছে। এগুলো খুবই শক্তিশালী আর এদেরকে উপস্থিত করাটা অনেক কষ্টের। অন্যান্য জিনকে খুব সহজে উপস্থিত করা গেলেও এদেরকে উপস্থিত করাতে ওরা খুব রাগান্বিত হয়, আর এদেরকে উপস্থিত করতে তুলা রাশির কোনো পুরুষকে লাগে। আর এদের চেহারা এতটাই বিকৃত যে এদের দর্শন পাওয়া মাত্রই যে কারো মৃত্যু হয়ে যেতে পারে। মূলত আপনার 2 ছেলেকে এরাই দেখা দিয়েছিল। আর আপনার 2 ছেলে যেটাকে শাপলা মাছ মনে করে আঘাত করেছিল, এটা মূলত মাছ ছিল না, ওটা ছিল পিশাচ শ্রেণীর জিন। এখন ওদের কিছুই বলে বোঝানো যাবে না, কারণ এরা খুবই প্রতিশোধ পরায়ণ হয়ে গিয়েছে। আর যাওয়ার সময়
আমার এই পাথর দুটো একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে। সাধারণত এই পাথরের গায়ে টাচ করার ক্ষমতা এদের নাই, কিন্তু এটাকে এরা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এরা যথেষ্ট শক্তিশালী। এদেরকে আমি যদি এখন বোতলবন্দি করি, তাহলে কোনো ক্রমে যদি একজন ছাড়া পেয়ে যায়, তাহলে অবস্থা আরো খারাপ হবে। তো হুজুরের এই সমস্ত কথা শুনে ওনারা তো সবাই অনেক ভয় পেয়েছেন। আর এই আরিফ দাদার আব্বা, তার তো একদম মুখ শুকিয়ে গেছে একদম। উনি একেবারে দিশেহারা হয়ে বেশ মলিন আর অসহায়ভাবে ওনার ছেলেদের দিকে তাকালেন, আর হুজুরকে খুব ভালোভাবে অনুরোধ করলেন যে কোনোভাবেই সমস্যার সমাধান করা যায় কিনা। হুজুর ওই সময় তেমন কিছু বলে আশ্বস্ত করতে পারলেন না। হুজুর বলেন যে আল্লাহর উপর ভরসা রাখেন, আপনার ছেলেরা তো জেনে শুনে এটা করেনি, দেখি কি করা যায়। এটা বলে সেদিনের মতো হুজুর চলে গেলেন। তো ওই দিন রাত থেকেই নাকি বাড়ির উঠানে দুপদাপ শব্দ হতো, আর বড় বড় মাটির ঢেলা কোথা থেকে এসে যেন ধবাস ধবাস করে পড়তো। এইভাবেই 5-6 দিন চলে যায়। রাতের বেলা শুধু সমস্যা হতো, এর মাঝখানে এরকম কোনো সমস্যা হচ্ছিল না। 5-6 দিন পরের একটি ঘটনা। রাতের বেলা সবাই যে যার মতো ঘুমিয়েছে। তো ওনাদের 3 বোনেরা সবাই এক ঘরেই থাকতেন। তাদের 3 জনের কারোর তখন বিয়ে হয়নি। এর মধ্যে ছোট বোনের বয়স তখন 6 কি 7 এরকম আর কি। তো রাতের বেলা তো ওয়াশরুমে যাওয়ার জন্য অনেকেই ওঠেন। তো তখনকার দিনে তো ওয়াশরুমগুলো বাড়ি থেকে বেশ দূরেই হতো। তো ওনাদের বাসার যে ওয়াশরুমটা ছিল, তো এটা ছিল 2টা। একটা ছিল বাড়ির পেছনে, ওই যে কদম গাছটা যেটা ছিল সেটা ঠিক পাশে, মানে বিলের কিছুটা আগে আর কি। আর একটা ছিল, তো একটাতে যেটা কাছাকাছি সেটাতে মহিলারা যেতেন, আর যেটা একটু দূরে সেটাতে পুরুষরা যেতেন আর কি। তো ওনাদের বাসার যে উচ্চতা সেটা কিন্তু বিল থেকে না হলেও 7-8 ফুটের মতো হবে। মাটি কেটে উঁচু করে তারপর ঘর তৈরি করা হয়েছে। কারণ বর্ষা মৌসুমে তো পানি হতো, আর উঠোন উঁচু না হলে তো বাড়িতে পানি ঢুকে যাবে, আর সাপ ব্যাঙের উৎপাতও বাড়বে। আর ওয়াশরুম আর একটা যেটা ছিল সেটা গোয়াল ঘর পার হয়ে যেতে হতো। আর তুলনামূলকভাবে কদম গাছের পাশে যেটা ছিল সেটা তাদের ঘর থেকে খুব কাছে হতো দেখে মহিলারা ওটাতে যেতেন। আর ঘরের দরজা খুললে বাড়ির পেছনে বারান্দাটাও বেশ বড়, আর সেটা পার হলেই একটা ওয়াশরুম। তো ওনারা কেউ রাতে ওয়াশরুমে গেলে বোনদেরকে ডেকে যেতেন, কাউকে না কাউকে সাথে নিয়েই বাইরে বের হতেন। এই 3 জনের সবার ছোট যিনি ছিলেন উনি উঠে তো তার বড় বোনকে ডাক দিলেন। তো ছোট বোনের ডাকে মেজ বোনেরও ঘুম ভেঙেছে। আর যেহেতু বাসায় এ ধরনের একটা সমস্যা চলছে, তাই আগে থেকেই ওনারা অনেক বেশ সচেতন হয়েছেন আর কি। তো বড় বোন উঠে ছোট বোনকে নিয়ে গেলেন, আর ঘরের 2 পাল্লার যে দরজা সেটা বাইরে বের হয়ে একটু এগিয়ে দিলেন, মানে আওসায় দিলেন যেটাকে বলে আর কি। তো ঘরে যেই হারিকেনটা ছিল সেটার আলো বাড়িয়ে দিলেন। আরেকটি হারিকেন নিয়ে ওনার ছোট বোনকে ওয়াশরুমের দিকে নিয়ে গিয়ে উনি ওনাদের বারান্দার যেই চেয়ার টেবিল যেটা ছিল আর কি, ওখানে বসে আছেন। তো বেশ ঠান্ডা হাওয়া আসছে বিলের ওই সাইডটা থেকে। তো বেশ অল্প সময়ের মধ্যেই ওনার ছোট বোন ওয়াশরুম থেকে বের হয়ে আসেন। এদিকে উনিও যেহেতু বের হয়েছেন, চিন্তা করে আমি একটু ওয়াশরুম থেকে আসি। তো উনি আবার ওনার ছোট বোনকে বললেন যে তুই এখানে বস, আমি একটু আসছি। এই বলে উনি ছোট বোনকে চেয়ারে বসিয়ে রেখে ওয়াশরুমে গেলেন। তাই 1-2 মিনিট পরে উনিও বের হয়ে আসলেন। তখন আবার বেশ বৃষ্টি পড়তে শুরু করেছে, ঠান্ডা হাওয়াও বইছে। বাইরে বের হয়ে উনি দেখলেন বৃষ্টির ফোঁটা বেশ বড় বড়, বিল থেকে ব্যাঙের ডাকও শোনা যাচ্ছে। আর বিলের দিকে যতদূর চোখ যায় মনে হচ্ছে কুয়াশায় ঢেকে গিয়েছে, এবং উঠানো মনে হচ্ছে কুয়াশা এসেছে। এখন কিন্তু কুয়াশা হওয়ার কথা না, কুয়াশা শীতকালে হবে, হঠাৎ করে এরকম সময় কুয়াশা কেন? স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না। উনি তাড়াতাড়ি করে বারান্দায় আসলেন, এসে দেখলেন যে ওনার ছোট বোন বারান্দায় নাই। তো উনি আবার ভাবলেন যে হয়তো বা বৃষ্টি হচ্ছে দেখে ছোট বোনটা ঘরে চলে গেছে, তো বয়স কম, 6-7 বছর, বসে থাকতে হবে এই বুদ্ধি তো ওর মাথায় নাই। ও তো ছোটাছুটি করে সারাদিন খেলাধুলা করে, ও হয়তো বা ঘুম পেয়েছে চলে গেছে, আমার জন্য আর অপেক্ষা করে নাই। তো উনি কি করেছেন, উনি ওনার মতো ঘরের দরজা বন্ধ করে দিয়ে হারিকেনের আলোটা একেবারে কমিয়ে দিলেন, এবং কমিয়ে দিয়ে উনি ওনার বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। দেখলেন যে ওনার ছোট বোন বিছানায় নেই। তো উনি ভাবছেন যে ছোট মানুষ, হয়তো বা আমার এই বিছানায় না ঘুমে ওই মেজ বোনের বিছানায় গিয়ে উঠেছে। তো উনি অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করেন নাই। ওনারা ঘুম আসছিল না, বাইরে বৃষ্টির শব্দ, কদম ফুলেরও সুন্দর গন্ধ আসছে, সব মিলে একটা সুন্দর পরিবেশ। যেহেতু বৃষ্টি হচ্ছিল ওনার বেশ ঠান্ডা লাগছিল। তো উনি আবার কি করেছেন, ওনার বিছানায় চাদর রাখা ছিল না, উনি বিছানা থেকে
নেমে কাঠের আলমারি খুলে চাদর বের করলেন। ওনার মেজ বোনকে বললেন যে, কিরে, আলিফার জন্য চাদর বের করবো নাকি নাকি তোর চাদর দিয়ে ওর হয়ে যাবে? ওনার তো ছোট বোনের নাম ছিল আলিফা। তো উত্তরে ওনার মেজ বোন ওপাশ থেকে বলছে, আরে কি বলো রে বু, আলিফা কই? ও তো আমার কাছে নাই, ও তো তোমার বিছানায়। তো এই যে যার সাথে বের হয়েছিলেন তার নাম ছিল সাহারা। তো এই সাহারা ফুপু এই কথা শুনে একদম চমকে উঠলেন, বললেন যে, আরে কি বলিস, ও তো আমার বিছানাও নাই। তো এই কথা বলে উনি দৌড়ে গিয়ে ঘরে থাকা দুটো হারিকেনের আলোই বেশ বেশি করে জ্বালিয়ে দিলেন। এদিকে মেজ ফুপুর নাম ছিল রুমেসা। তো এই তিন বোনের সবচেয়ে ছোট যে, তার নাম হলো আলিফা, আর মেজজনের নাম রুমেসা, বড়জনের নাম হচ্ছে সাহারা। তো এই রুমেসা ফুপু উঠে বসলেন। তো উনি বললেন যে, আরে ও তো তোমার সাথেই বাইরে গেল, তারপর তোমার সাথেই আসলো মনে হইলো। সাহারা ফুপু তো সব বললেন যে, আমি তো ওকে বারান্দায় রেখে ওয়াশরুমে গেছিলাম, বের হয়ে দেখি বৃষ্টি আসছে, বারান্দায় দেখি নাই, হঠাৎ করে এরকম অদ্ভুত কুয়াশা দেখছি, উঠানেও কুয়াশা দেখছি, আবার ওই বিলের ওই দিকটাতেও কুয়াশা দেখছি। তা আমি তো চিন্তা করলাম যে আলিফা ঢুকে তোর কাছে গিয়ে শুয়ে পড়েছে। তো রুমেসা ফুপু ঘরের আর একটা যে দরজা, ওইটার দিকে হাত দিয়ে ইশারা করে বলেন যে, দেখো তো বাবু, এই আলিফা আব্বা আম্মার ঘরে গেছে কিনা। তো ওনারা দুই বোন উঠে তড়িঘড়ি করে ওই অন্য যেই রুম ছিল, বিশেষ করে এই যে ওনার মা বাবার রুম, সেখানে গিয়ে তাদেরকে ডাকলেন। তো ওনারা ঘুম থেকে উঠে শুনলেন এই অবস্থা, বলে না তো, আলিফা তো আমাদের কাছে আসে নাই। এরপর ওনাদের সবার মনে অজানা এক ভয় গ্রাস করলো। ওনারাও দ্রুত বাতি জ্বালিয়ে বাসার প্রত্যেককে ডাকলেন, ওনাদের বাসায় যারা কাজ করতেন তাদেরকে ডাক দিলেন। তারপর অন্য ভাই যারা ছিল, এই যে এই আলিফুদ্দিন, তারপর তার বড় ভাই, এই দুই ভাইকে ডাক দিলেন, বললেন যে তাদের ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই উঠে বৃষ্টির মধ্যে আশেপাশে খুঁজতে লাগলেন। তো 6-7 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে এই রাতের বেলা কোথায় যাবে? তো অনেক খোঁজার পরেও আশেপাশে আর পাওয়া গেল না। এদিকে তার মা তো কান্নায় ভেঙে পড়েছে যে রাতের বেলায় এত ছোট্ট মেয়ে কোথায় যাবে, কোথায় হারিয়ে গেল, আর এত অল্প সময়ের মধ্যে এত দূরে তো সে যেতেও পারবে না, কারণ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি তাদের এই উৎকণ্ঠায় যেন আরো বেশি মাত্রা যোগ করে দিল। বৃষ্টিস্নাত রাতের মনোরম পরিবেশ নিমিষেই ভারী হয়ে উঠল। তো বড় দাদা বলতে আসলে আলিফ দাদার বাবার কথা বলছি। তো ওনার বাসার যারা কাজ করতেন তাদেরকে বাইরে পাঠিয়ে দিলেন মেয়েকে খোঁজার জন্য। তাদের সাথে কিন্তু এই যে আলিফ দাদা এবং তার বড় ভাই যেতে চাইলেন, কিন্তু যেহেতু তারা একটা প্রবলেমে পড়েছিলেন, জিন দ্বারা পজেস ছিলেন, এই কারণে তাদের বাবা তাদেরকে বাইরে পাঠালেন না। সারা রাত টানা বৃষ্টি হলো। সারা রাত আশেপাশে তন্ন তন্ন করে খুঁজেও এই আলিফা ফুপুর খোঁজ আর পাওয়া গেল না। সকালে আজান হলো মসজিদে। নামাজ পড়ে মসজিদে আসা সকল মুসল্লিদের জানানো হলো যে যদি এই আলিফাকে কেউ দেখে তাহলে দ্রুত যেন খবর দেয়। অল্প সময়ের মধ্যে বিষয়টা সারা গ্রামে ছড়িয়ে যায়। দুপুরের দিকে খবর আসে যে বিল পার হয়ে নদীর ঠিক আগে, অর্থাৎ বিল আর নদী যেখানে প্রায় মিশে গিয়েছে, সেখানে ছোট একটা বাচ্চার লাশ ভেসে উঠেছে। সেটা একটা মেয়ে বাচ্চার লাশ। ওটা হতে পারে ওনাদের ছোট মেয়ের লাশ। তখন আলিফ দাদার বাবা, উনি সাথে কয়েকজন লোকজন নিয়ে বড় নৌকাটি নিয়ে বেরিয়ে পড়লেন। ওখানে গিয়ে দেখলেন যে অন্য একটি নৌকায় একটা বাচ্চার লাশ 3 জন মাঝি উঠিয়ে রেখেছেন। কাছে গিয়ে দেখলেন এটা তারই মেয়ে আলিফা। ছোট মেয়ের লাশ দেখে একেবারে বাকরুদ্ধ হয়ে গেলেন উনি। মাঝিদের কাছে জানতে চাইলেন যে আসলে কিভাবে তার লাশটি পেল। মাঝিরা জানালো তারা মূলত বিলে আসছিল মাছ ধরতে। মাছ ধরার জন্যই মূলত তারা জাল ফেলেছিল, আর এই জালেই এই মেয়েটির লাশ তারা পায়। তখন তারা আশেপাশের নৌকায় থাকা লোকদেরকে জানায়। এরপরই মূলত খবরটা পৌঁছে যায় আর কি আলিফ দাদাদের বাড়িতে। মেয়ের লাশ নৌকায় তুলে বাড়িতে নিয়ে আসা হলো। কিভাবে কি হলো কেউ কোনো কিছুই আন্দাজ করতে পারছে না। একবার তিনি ভাবলেন যে ছোট মানুষ হয়তো বারান্দা থেকে উঠে উঠোনের শেষ দিকে কদম গাছের নিচে বিলের পানি দেখতে গিয়েছিল, পা পিছলে বিলের পানিতে পড়ে গিয়েছে। কিন্তু এটাও যৌক্তিক না, কারণ সে যদি পড়েই যায় উঁচু উঠোন থেকে তাহলে তো পানিতে পড়ার শব্দ হবে, আর সে পানিতে পড়ে হাত পা নাড়াবে, চিল্লাবে, আর সে তো সাঁতার জানে খুব ভালোভাবেই।
আর তখনও তো এই যে সাহারা ফুপু ওয়াশরুমে ছিল, সেও শুনতে পাবে। আবার উঠোন থেকে তাদের ঘর এত দূরেও না যে বাসার কেউ কোনো শব্দই শুনতে পাবে না। আর রাতের বেলা তার তো ওই বিল দেখতে যাওয়ার কথা না, সারাদিনে তো সে বিল দেখে, রাতের বেলা বিল দেখার তো কোনো কিছু নেই। আর সে তো ছোট মানুষ, স্বাভাবিকভাবে একটু ভীতু প্রকৃতির, সে ওইদিকে তো একা একা যাবে না। আসলে এই জিনিসটার ব্যাখ্যা খুঁজে পাওয়াটা মুশকিল হচ্ছিল, হয়তোবা এটাই তার ভাগ্যে ছিল। তো সেদিনই এই আলিফ দাদার বড় ভাইকে বলে আলিফ দাদার বাবা তার অন্য দুই যে ছেলে রয়েছে যারা বাড়িতে থাকে না, আলিফ দাদার তো 4 ভাই, তো তাদেরকে টেলিগ্রাম করা হলো। ওই সময় কিন্তু টেলিগ্রাম করা হতো, টরে টক্কা মেশিনের মাধ্যমে টেলিগ্রাম করা হতো। ছোট্ট কয়েকটা বাক্য থাকতো বা একটা বাক্যের মধ্যেই মূল মেসেজটা দিয়ে দেওয়া হতো। এটা খুব ইমার্জেন্সি কেসে এটা করা হতো, কারণ ওই সময় প্রেক্ষাপটে টেলিগ্রাম করাটা কিন্তু ব্যয়বহুল ছিল। তো 2 ছেলেকে টেলিগ্রাম করা হলো, বাসায় চলে আসতে অতি দ্রুত। বাসায় তাদের ছোট বোন পানিতে ডুবে মারা গিয়েছে। তো ওনারা টেলিগ্রাম পাওয়া মাত্র দেরি করলেন না, সেদিন এশার পর জানাজা করে আলিফা নামক এই ছোট্ট ফুটফুটে মেয়েটাকে সবাই চিরবিদায় দিলেন। বাড়িতে শোকের ছায়া। রাতের বেলা আলিফ দাদার বাবা মানে বড় দাদা শুয়ে আছেন। মেয়ের শোকে ওনার ঘুম আসছিল না, চোখ বেয়ে অশ্রু পড়ছিল। উনি ওনার বিছানার বালিশটা খাটের সাথে একটু উঁচু করে লাগিয়ে সেখানে হেলান দিয়ে এক মনে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছেন আর ছোট মেয়ের স্মৃতি মনে করছেন। শেষ রাতের দিকে তিনি হালকা ঘুমিয়ে পড়লেন। তিনি স্বপ্নে দেখলেন জানালার কাছে বেশ কালো আকারে অনেক বড়, প্রায় 7-8 ফুটের মতো হবে একটা অবয়ব এসে জানালার শিক ধরে তার দিকে তাকিয়ে খুব বিশ্রীভাবে হেসে বলছে যে সবাই এভাবেই মরবি, তোর ছোট মেয়েকে দিয়ে শুরু করলাম, তুইও কিন্তু বাদ যাবি না, এক এক করে নরকের যন্ত্রণা দিয়ে মারবো তোদের। এগুলো বলে ওই জিনিসটা জিহবাটা বের করে কেমন করে যেন একটা বিভৎস হাসি দিল। আর ওইটার লাল টকটকে জিহবা দিয়ে টপ টপ করে লালা জাতীয় কিছু একটা পড়ছিল, আর সাথে আষ্টে একটা গন্ধ ছড়িয়ে পড়েছে। তো বড় দাদা এরকম জিনিস দেখে ধরফর করে উঠে বসলেন। মূলত এতক্ষণে উনি যা দেখেছেন সেটা মূলত একটা স্বপ্ন ছিল, কিন্তু স্পষ্ট মনে আছে যে ওই জিনিসটার শরীর থেকে বাজে একটা আষ্টে গন্ধ আসছিল। তো উনি চোখ খুলে উঠে বসার পরও গন্ধটা পাচ্ছেন। উনি দেখলেন যে বড় দাদি মানে ওনার স্ত্রী ঘুমিয়ে পড়েছেন। উনি তড়িঘড়ি করে তার স্ত্রীকে ঘুম থেকে তুললেন। ওনার স্ত্রীও মূলত ভালোভাবে ঘুমাতে পারেননি, ডাক দেয়া মাত্রই উনিও উঠে গেছেন। তো উনি বললেন যে আচ্ছা এই গন্ধ কিসের? তখন এই বড় দাদা বললেন যে তুমিও গন্ধ পাচ্ছ? আমি তো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। তো উনি বললেন যে এই স্বপ্ন দেখছি, এই ব্যাপার, এরকমটা বলেছে। তখন উনি বললেন হ্যাঁ ঠিকই তো, আসলে আমিও তো এরকম বাজে একটা আষ্টে গন্ধ পাচ্ছি, আর গন্ধটা বাইরে থেকে আসছে। তখন এই বড় দাদা কি করেছেন, আলো নিয়ে ওই জানালাটা লাগাতে গিয়েছেন। তো লাগাতে গিয়ে জানালার শিকে উনি দেখেন যে জানালার শিকে লালা জাতীয় আঠালো কিছু লেগে আছে। এটা দেখেই বড় দাদা বুঝলেন যে উনি স্বপ্নে যা দেখেছেন তার সবকিছুই বাস্তব। তো উনি রাতের বেলা আর তেমন কিছুই বড় দাদিকে বললেন না এই স্বপ্নের ব্যাপারে, হালকা পাতলা বললেন আর কি। তো উনি বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন যে তার মৃত্যুর পিছনে মূলত মানে তার মেয়ের মৃত্যুর পিছনে মূলত এই অতি প্রাকৃত জিনিসটাই দায়ী। সকাল হলে উনি ওনার ছেলে মেয়েদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করেন যে রাতে এরকম এরকম হয়েছে। আর একই স্বপ্ন এই যে আলিফ দাদা তার বড় ভাই তারাও নাকি দেখেছে, মানে এই 3 জন দেখেছে যে এরকম একটা পিশাচ স্বপ্নের মধ্যে এসে এরকম কিছু বলে গিয়েছে। ওনারা দেরি করলেন না, কারণ বিপদ সামনে, সামনে কার যে মৃত্যু ঘন্টা বেজে উঠবে তা তো ওনারা জানেন না। এদিকে আলিফ দাদা তারপর তার বাবা এই 2 জন আবার মাদ্রাসায় গেলেন সেই লোকমান হুজুরের সাথে দেখা করার জন্য। কিন্তু ওনার খোঁজ নিতেই মাদ্রাসার অন্য শিক্ষকগণ জানালেন যে বড় হুজুর নেই, উনি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে কোথাও গিয়েছেন। কোথায় গিয়েছেন সেটা কাউকে জানান নাই। লোকমান হুজুরের খোঁজ না পেয়ে ওনারা খুবই চিন্তিত হলেন, কারণ এর আগে উনি তাদের সাহায্য করেছিলেন এই বিষয়ে। আর এলাকায় এসব কাজে লোকমান হুজুরের থেকে ভালো কেউ নেই।
অনেকেরই এই ধরনের সমস্যা আল্লাহর রহমতে উনি সমাধান করেছেন। ওরা তো নিরাশ হয়ে বাড়ি চলে আসলেন, সবার মুখে একটা চিন্তার ছাপ। ছোট বোনের বিদায়ে অন্য দুই বোনের মন আরো বেশি খারাপ। সাহারা ফুপু সবসময় বিলাপ করে বলছেন যে তার কারণেই হয়তো বা তার ছোট বোনকে এভাবে হারাতে হয়েছে, কারণ তিনি যদি তার ছোট বোনকে বারান্দায় একা না বসিয়ে অন্তত ঘরে ঢুকিয়ে দিয়ে ওয়াশরুমে যেতেন, তাহলে তো এই সমস্যাটা হতো না, তার বোনটা মারা যেত না, তাদের ঘর হাসি খুশিতে মাতিয়ে রাখত। এদিকে ওই পিশাচগুলো কিন্তু থেমে নেই, প্রতিদিন স্বপ্নে বাজে রূপ ধারণ করে এই আলিফ দাদা, তারপর তার বড় ভাই, তারপর আলিফ দাদার বাবা, এই লোকগুলোকে মানে বাড়ির পুরুষ সদস্যদেরকে কিন্তু এই স্বপ্ন দেখাচ্ছিল। তারা স্বপ্নে দেখতেন উঁচু জায়গা থেকে নাকি ওনারা পড়ে যাচ্ছেন, তো পড়েই যাচ্ছেন। আবার দেখা যেত যে স্বপ্নের মধ্যে দুটো লাশ সাদা কাপড়ে ঢাকা, আশেপাশে সবাই কান্নাকাটি করছে, কিন্তু কারো মুখ দেখা যাচ্ছে না। মহিলারা নাকি ঘোমটায় মাথা নিচু করে কান্নাকাটি করছে, আর পুরুষ লোকদের মুখ পুরোটাই অন্ধকারে ঢাকা। তো ওরা নাকি লাশের মুখের কাফন খুলতেই দেখেন যে ওই দুটি লাশ আর কারোরই নয়, এই আলিফ দাদা আর তার বড় ভাইয়ের। এটা দেখে ওনারা নাকি প্রাণপণে দৌড়াতে চান, কিন্তু ওনার পা নাকি ভারী হয়ে যায়, সে মুহূর্তে দৌড়াতে পারেন না। আর তখন নাকি আশেপাশে থাকা মানুষগুলো তাদের চেহারা উন্মুক্ত করে দেয়, আর তখন তাদের ভয়ঙ্কর রকম বিদঘুটে লাগে। পেছনে ফিরে তাকাতে ওনারা দেখেন যে ওই মানুষগুলো নাকি অদ্ভুতভাবে নাচানাচি করছে, আর লাশগুলোর উপর কোনো কিছু রক্ত ঢেলে দিচ্ছে। এরকম বাজে স্বপ্ন ওনারা প্রায় প্রতিদিনই দেখতে থাকেন। এরই মধ্যে ওনাদের আরো দুই ভাই যারা বাইরে পড়াশোনা করতেন তারা বাড়িতে ফেরত আসলেন। বিকালে ওনারা যে যার মতো বাসায় আছেন, তো সেই সময় হঠাৎ করে ওই লোকমান হুজুর বাসায় আসলেন। লোকমান হুজুর বড় দাদা মানে আলিফ দাদার বাবার সাথে দেখা করে বেশ দুঃখ প্রকাশ করলেন যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, উনি তো ওই সময় ছিলেন না, আর ওনারা যে কি ভয়ঙ্কর একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এটা নিয়ে লোকমান হুজুরও আফসোস করছেন। তবে লোকমান হুজুর বললেন যে আসলে আপনাদের সমস্যা কিভাবে সমাধান করা যায় এটার জন্যই আমি আমার এক ওস্তাদ আছে তার কাছে গিয়েছিলাম। উনি অনেক বড় একজন আলেম, ওনার বয়স অনেক, ওনাকে একটা জরুরি কাজে ভারতের দেওবন্দে যেতে হবে, আবার ওই কাজটা শেষ করে ফেরত আসবেন। তবে কি কাজ করতে যাবেন এটা উনি নির্দিষ্ট করে বলেন নাই। আমি আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা তাকে জানিয়েছি, উনি শুধু বলেছেন যে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে, আপনার দেওবন্দে যান, আমিও আপনাদের সাথে যেন যাই, এটাই আমার উস্তাদ বলেছেন। তো ওইখানে গিয়ে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হতে পারে। আর বেশি দেরি করা ঠিক হবে না, আমরা রেডি হয়ে যাই। তো ওরা নাকি সেদিনই রাতের বেলা দেওবন্দের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আর যাওয়ার আগে এই আলিফ দাদার মা মানে বড় দাদি আর দুই ফুপুকে বড় দাদির বাপের বাড়িতে পাঠিয়ে দেন। আর বাসায় কাজের লোকেরা যারা ছিল তারা বাড়ি আর গবাদি পশু দেখাশোনা করার জন্য রয়ে গেলেন। এদিকে বড় দাদা তার 4 ছেলেকে নিয়ে আর ওই লোকমান হুজুরকে নিয়ে দেওবন্দের উদ্দেশ্যে রওনা হন। তখনকার যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, তারপরও তখন সান্তাহার রেলওয়ে স্টেশন নাকি নতুন হয়েছিল আর কি। সান্তাহার রেল স্টেশন হয়েছিল 1878 সালের দিকে আর কি। তো ঘটনা তো আসলে তারও পরের, নতুন হয়েছে আর কি সান্তাহার রেল স্টেশন আর কি। তো ওইটা দিয়ে আর কি ওনারা যাবেন। ওনারা কিন্তু কয়েকদিন জার্নি করে দেওবন্দ মাদ্রাসায় পৌঁছান। সেখানে গিয়ে লোকমান হুজুর যিনি ওস্তাদ তার সাথে দেখা করলেন। উনি তো আগে থেকে ওখানে চলে আসছিলেন। তো উনি বললেন যে আপনাদের ব্যাপারে আসলে সবকিছু শুনেছি, আর আপনার ছেলেরা তো জেনে শুনে করেনি, তারা সেটাকে মাছ ভেবেছিল আর ওই বিশ্বাসটাকে আক্রমণ করছিল নিজেদের আত্মরক্ষায়। প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার আছে, আর এই কাজ ঠিক আছে, তারা তাদের জায়গা থেকে ঠিক কাজটাই করেছে। আজ রাতে আমি ওই পিশাচগুলোকে হাজির করব, তারপর ওদের সাথে কথা বলবো। সহজ সমাধানে আসলো তো আসলোই, তা না হলে কি করা যায় সেটা আমাকে বলতে হবে না, আমি আমার মতো করে ব্যবস্থা নিব। তো এশার নামাজ শেষে ওনারা সবাই বসলেন, হুজুর রুকিয়া করতে লাগলেন। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু জিন হাজির হওয়ার কোনো নামই নাই। হঠাৎ করে মনে হলো খুব বাতাস হচ্ছে বাইরে, জানালা বন্ধ করা ছিল, জানালা সজোরে খুলে গেল, ঘরটা বেশ গরম হয়ে গেল। মনে হচ্ছে কেউ প্রচন্ড রাগে ঘরের সবকিছু তছনছ করে ফেলবে। ঘরে থাকা আসবাবপত্র সব এলোমেলো করে ফেললো, আর এরকমটা অনেকক্ষণ যাবৎ ধরে হলো। তো দুই ভাই এই যে আলিফ দাদা এবং তার বড় ভাই, ওনারা কিন্তু ওই সময় জ্ঞান হারিয়েছিলেন। হুজুর তখনও কোরআনের আয়াত আস্তে আস্তে পড়েই যাচ্ছেন। অনেকক্ষণ পর শান্ত হলো ওইখানকার পরিবেশ, আর ওখানে থাকা একজনের উপর জিন হাজির হলো।
তখন বেশ মিশ্রিত একটা কর্কশ কণ্ঠ, যেমনটা কয়েকজন নারী আর কয়েকজন পুরুষ একসাথে যদি কথা বলে যেমনটা শোনায়, ঠিক সেভাবে কথা বলতে আরম্ভ করলো। বলছে যে, এত বড় সাহস তোদের যে আমাদেরকে উপস্থিত করছিস হুজুর, অনেক দূর থেকে আসছি, এখানে আমাদেরকে হাজির করে ভালো কাজ করলি না, আমরা দেখে নেব কিন্তু। আর আমরা কে তা কিন্তু তুই জানিস, মানব জাতির সাহস নেই আমাদের কিছু করার, আমরা মানুষের রক্ত পান করি। আর এরা দুই ভাই কিনা আমাদের ভাইকে মেরে ফেলেছে, আমাদের ছোট ভাইকে প্রথমে মারলো, তারপর আমাদের অন্য ভাই আহত হয়েছিল, সেও মারা গেছে। আমরা তো এর প্রতিশোধ না নিয়ে ছাড়বো না। ওর ছোট বোনটাকে প্রথমে মারছি, একে একে এর বংশ নির্বংশ করব। আর এই বেটা হুজুর, তোর কি বুড়া বয়সে মরার সাপ জাগছে নাকি? আমাদের শক্তি কিরকম জানিস না? তোর ঘর যেভাবে তছনছ করলাম, তোর জীবনও সেভাবে তছনছ করব। তোর মেয়েটা সন্তান সম্ভাবনা, সাবধান করে দিলাম কিন্তু। এদিকে হুজুরের সাথে এইরকম তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার, এটা তো আসলে মেনে নেয়ার মতো না। হুজুর খুবই সম্মানিত একজন ব্যক্তি, তার সাথে এই ভাষায় কথা বলছে কিন্তু এরা, এটা খুবই, যদি ওইভাবে চিন্তা করি, খুবই একটা অপরাধ, গর্হিত অপরাধ এমন একজন আলেমের সাথে এই ধরনের আচরণ করা। তো হুজুর কিন্তু ধৈর্য ধরে চুপ করে আছেন, এদের এই ধরনের কটু কথা উনি কোনো উত্তর ওইভাবে দিচ্ছেন না। তো হুজুর তো চুপ করে আছেন। একটু পরে কোনো কিছু একটা মনে হলো, একটা হুজুর কিছু পড়লেন, পড়েই মানে একটা পানির পাত্রে কিছু একটা পড়েছেন, সেটাতে ফু দিয়ে চারদিকে ছিটিয়ে দিয়েছেন। আর তখনই ওই জিনিসটা আর্তনাদ করে উঠল। তখন হুজুর বললেন, তোরা যাই হোস না কেন, শুরুতেই আমার এখানে এসে তোরা বেয়াদবি করলি। আমি যদি চাই তাহলে তোরা এখান থেকে বেরোতে পারবি না। তারপর আমার ঘরের ভেতর সব জিনিসপত্র ফেলে এলোমেলো করে দিয়েছিস। আবার কি না আমার সামনে সবাইকে নির্বংশ করার হুমকি দিচ্ছিস, আবার আমার মেয়েকেও হুমকি দিচ্ছিস। যাই হোক, ওরা ছেলে মানুষ, তোর ছোট ভাইকে শাপলা মাছ ভেবে আক্রমণ করেছে। ওরা যদি জানতো যে এটা পিশাচ, তাহলে তারা আঘাত করতো না। আবার তোদের মধ্যে কেউ একজন মানুষের রূপ নিয়ে ওদের নৌকায় উঠে ভাইকে উদ্ধার করতে এসে আক্রমণ করলি তোরা। এটা কি ঠিক করছিস? তা তো ঠিক করিস নেই। ওরা আত্মরক্ষায় তোদেরকে আঘাত করেছে। এরপর আরো একটা অন্যায় করেছিস, এই বাড়ির সবচেয়ে ছোট মেয়েকে বিনা দোষে রাতের বেলা বারান্দা থেকে তুলে নিয়ে পানিতে ডুবিয়ে মেরেছিস। এটা অনেক বড় একটা অন্যায়। শোন, যেহেতু তোদের ভাই মারা গেছে আর তোরাও এই পরিবারের ছোট মেয়েকে মেরে ফেলেছিস, জানের বদলে জান তো নিয়েই নিয়েছিস। এটা এখানেই শেষ, আর কোনো কথা হবে না। এখান থেকে চলে যাবি, এই পরিবারের দিকে আর চোখ তুলে তাকাবি না। আর দ্বিতীয়বার যদি আমি তোদের সাথে কথা বলতে যাই, তখন কিন্তু মুখে কোনো কথা বলবো না, অন্যভাবে কথা বলবো। হুজুরের এমন গম্ভীর কথা শুনেও ওই জিনিসগুলো যেন কোনো কিছু তোয়াক্কাই করলো না। ওরাও উল্টো হুমকি দিয়ে বলল যে, তোর মতো বৃদ্ধ ইনসান আমাদের কিছু করবে, এটাকে আমাদের বিশ্বাস করতে হবে? তুই কি করতে পারিস সেটা দেখব। আর বললাম তো, তুই এখন আমাদের শত্রুর তালিকায় চলে আসছিস। তোর সম্ভব মেয়ের কি ক্ষতি করব সেটাও তুই দেখতে পারবি। এই কথা বলে কথা বলা বন্ধ করে দিল ওই লোকটা, মানে ওই লোকের ভিতরে আসছিল তো। আর তখন মনে হলো ঘরটা বেশ ঠান্ডা। ওনারা সবাই বুঝতে পারলেন ওই পিশাচ শ্রেণীর জিনগুলো মূলত চলে গিয়েছে। বড় দাদা মানে আলিফ দাদার বাবা, উনি সব শুনে আরো বেশি চিন্তিত হয়ে পড়লেন, কারণ উনি এত দূর থেকে এসেছেন সমস্যার সমাধান পাওয়ার আশায়। ওনারা যা শরণাপন্ন হয়েছেন, উনিও একজন নাম করা আলেমে দিন, তার হাজার হাজার আলেম ছাত্র রয়েছে। তার কাছে এসেও এই জিনগুলো রীতিমতো হুজুরকে তুচ্ছ তাচ্ছিল্য করে হুমকি দিয়ে গেল। তো যাই হোক, একটু পর ওখানকার একজনকে হুজুরাই বললেন যে ঘরের বাতি জ্বালাতে। তো বাতি জ্বালিয়ে দেওয়া হলো। হুজুর বড় দাদাকে বললেন যে চিন্তা করবেন না, ওরা যেসব কথা বলে গেল তাতে ওরা ওদের ঔদ্ধত্য প্রকাশ করে গেল। আমি ওদের ভালোভাবে বারণ করলাম যে সব অত্যাচার বন্ধ করতে, ওরা সেটা শুনলো না। এখন আমার যা করার সেটা আমি করবো ইনশাল্লাহ। আপনারা নিশ্চিন্তে থাকুন, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। রাত হয়েছে, খাবার খেয়ে শুয়ে পড়ুন। পরদিন সকালবেলা এই লোকমান হুজুর আলিফ দাদার বাবা মানে বড় দাদাকে বললেন যে, আলহামদুলিল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে, আর কোনো ভয় নেই আল্লাহর রহমতে।
এটা শুনে তো ওনারা অবাক, আবার খুশিও হলেন যে হুজুর শেষ পর্যন্ত সমস্যার সমাধান করেছেন। তো এই আলিফ দাদা জানতে চাইলেন যে কিভাবে কি হলো বলেন তো একটু। লোকমান হুজুর বলে সব জানতে পারবেন, আগে হুজুরের সাথে দেখা করে আমরা বিদায় নিই। উনি অনেক ব্যস্ত মানুষ, উনি আসলে কারোর সাথে বেশি সময় নিয়ে কথা বলতে চান না। তো যাই হুজুরের সাথে সবাই দেখা করলেন। তো হুজুর মূলত বললেন যে তোমরা সবাই নিয়মিত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। যদিও বা আলিফ দাদাদের পরিবার সবাই ধার্মিক ছিলেন, নামাজ কালাম পড়তেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তেন, প্র্যাকটিসিং মুসলিম ছিলেন। তো ওনারা বিদায় নিলেন। সমস্যার সমাধানের জন্য কোনো কিছু কিন্তু ওনারা দাবি করেন নাই। তারপরও ওই সময়ে এই আলিফ দাদার বাবা মানে বড় দাদা মাদ্রাসায় বড় বড় 4টি খাসি আসেন, খুব খুশি হয়ে আর কি। তো সেই রাতে মূলত কি হয়েছিল সেটা বলেছিলেন লোকমান হুজুর পরে। সেদিন পিশাচ শ্রেণীর জিনগুলো হুজুরের সাথে খুবই বেয়াদবি করে এবং অপমান করে হুজুরকে, তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলে। ওই মাদ্রাসায় হুজুরের অনেক জিন ছাত্র ছিল, সেগুলো অনেকে যোদ্ধা প্রকৃতির জিন ছিল। এর মধ্যে অনেকে খুব শক্তিশালী রাকি প্রকৃতির জিন ছিল, মানে রাকি। অনেকেই অনেক শক্তিশালী জাদুটনা কাটাতে পারার মতো মানে ক্ষমতাও ছিল। এমন জিনেরাও এই হুজুরের কাছে এসে লেখাপড়া করত এবং হুজুরকে খুবই শ্রদ্ধা করতেন তারা। হুজুরের খেদমতে ব্যস্ত থাকতেন, যে হুজুরের একটা কথা জীবন দিতেও প্রস্তুত ছিল, এমন একটা অবস্থা। তো ওনারা কিন্তু ওই সময় মাদ্রাসার আশেপাশে ছিলেন। ওনারা দেখছিলেন যে এই পিশাচ শ্রেণীর দুষ্টু জিনগুলো আসছে, হুজুরের ঘরের দিকে যাচ্ছে। তখন ওনারা ওই জায়গাতে তাদেরকে আটকাতে চেয়েছিলেন। তো তখন জানতে পারেন যে হুজুরই তাদেরকে ডেকেছেন। তখন তারা ওই হুজুরের ঘরে ঢোকার সুযোগ করে দেয়, আর যাওয়ার পরে মূলত হুজুরের ঘর তছনছ করে, তারপর তাকে হুমকি দেয়। এই সব কথাই কিন্তু এই হুজুরের ছাত্র জিনেরা শুনছিলেন। আর ওই জিনগুলো তো খুব শক্তিশালী ছিল ঠিকই, কিন্তু মাদ্রাসায় থাকা এই জিনগুলোর শক্তির কাছে আবার ওদের আসলে শক্তি কিছুই ছিল না। ওই সময়ে ইনস্ট্যান্ট কোনো প্রতিক্রিয়া ওই জিন ছাত্ররা দেখায় নাই, ওনারা বাইরে ছিলেন। তো ওই জিন ছাত্ররা যখন বিদায় নিয়ে চলে যাবে, তার আগে ওনারা চিন্তা করেন যে না, এইভাবে ওই জিনগুলোকে ছেড়ে দেওয়া যাবে না, আমরা মাদ্রাসার সীমানার বাইরে থাকি। যেহেতু হুজুর তাকে এদেরকে ডেকেছে, সুতরাং মাদ্রাসার সীমানার মধ্যে এদেরকে কিছু করলে এটা হুজুরের অসম্মান করা হবে, এটা আমরা করতে পারি না, আমরা মাদ্রাসার সীমানার বাইরে গিয়ে দাঁড়াই। তো মাদ্রাসার সীমানার বাইরে তারা দাঁড়িয়েছেন। তো ওই জিনগুলো যখন ওই দিক দিয়ে যাচ্ছিল, তখন ওদেরকে খপ করে ধরে ফেলে এবং আটক করে ফেলে। এবং এরপরে ওই জিনগুলোকে হুজুরের কাছে নিয়ে আসে মূলত মাফ চাওয়ানোর জন্য। কিন্তু হুজুর মূলত চাচ্ছিলেন একটা প্রসিডিউরস মেনটেন করতে। কারণ হচ্ছে এই জিনগুলো যেই গোত্রের, সেই গোত্রের সর্দারকে ডাকতে চেয়েছিলেন, সর্দারের কাছে এদের বিচারটা দিতে চেয়েছিলেন, সর্দার যেন এই সমস্যার সমাধান করে। এতে করেই ভালো হবে, কারণ ওদের গোত্রের সর্দারের কথা ওরা শুনতে বাধ্য। তো এটা চেয়েছিলেন হুজুর, যে হুজুরের কাছে যেই জিন সর্দাররা আসে তাদেরকে দিয়ে ওদের সর্দারের সাথে যোগাযোগ করে বিষয়টাকে মীমাংসা করতে। কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত তথ্য পাওয়া যায়, সেটা হচ্ছে যে খবর নিয়ে জানা যায় যে এই জিনগুলো তারা যেই গোত্রের, সেই গোত্রে বিভিন্ন ধরনের অপকর্ম করেছে। তাদের গোত্রের যে সর্দার, সেই সর্দার ওরকম খারাপ জিন না, তারা পিশাচ শ্রেণীর হলে ওরকম খারাপ জিন না। কিন্তু সমস্যাটা হলো ওরা বিভিন্ন জায়গায় গিয়ে এই 7 ভাই বোন মিলে অপকর্ম করত, বিভিন্ন জায়গায় মানুষের উপর নির্যাতন করত, প্রায়শই তাদের নামে নালিশ আসতো। এমনকি অনেক বিচার সালিশেও তাদের সর্দারকে ডেকে নিয়ে অপমান করা হয়েছে এবং বন্দি করার হুমকিও দেওয়া হয়েছে অনেক বড় বড় আলেমদের তরফ থেকে বা অনেক বড় বড় কবিরাজ বা রাকির তরফ থেকে। এটা যখন ক্রমাগত হচ্ছিল এবং তাদেরকে সতর্ক করা হচ্ছিল, তখন এরা কিছুই শুনতো না। একটা পর্যায়ে ওদের যে সর্দার, সেই সর্দার গোত্র থেকে এই 7 ভাই বোনকে বহিষ্কার করে। আর বহিষ্কার করার পরে ওরা মূলত এই আত্রাই নদীর তীরে এই শ্মশান ঘাটের এই বট গাছে এসে আশ্রয় নেয়। এখানে এসে তারা তাদের মতো করে অপকর্ম চালাতো। তো যখন ওই সর্দারের সাথে যোগাযোগ করে, তখন ওই সর্দার জানা যায় এদেরকে বহু আগের থেকে বের করে দিছি, ওদের কোনো কাজের দায়ভার আমাদের না, ওদেরকে আপনি মারেন, আটক রাখেন, যাই করেন, এটা সম্পূর্ণ আপনাদের এখতিয়ার। ওদের কোনো কাজের দায়ভার আমরা নিব না এবং ওদের কোনো দায় দায়িত্বও আমরা নিব না, কারণ ওদের কারণে আমরাও লাঞ্ছিত হয়েছি বিভিন্ন জায়গায়। যখন ওই সর্দারের কাছ থেকে এই ধরনের ক্লিয়ারেন্স পায়, তখন এই জিনগুলোর মৃত্যুদণ্ড বা মৃত্যু পরোয়ানা জারি করা হয় এবং একে একে প্রত্যেকেরই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
এটা কিন্তু সকালবেলায় করা হয়েছিল, মানে এই সময়ের মধ্যেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে গেছে। তো এরপরই তো মনে সবাই বাসায় চলে আসছেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। এর কিছুদিন পর এই আলিফ দাদা উনিও শিলিগুড়ি চলে যান চাকরির সুবাদে, অন্য ভাইরাও যে যার মতো চলে যান, 2 ফুপুরও বিয়ে হয়ে যায়। ওনাদের বাসায় এখনও আছে ওই গ্রামেই, কালের বিবর্তনে যেহেতু বাসায় এখন আর কেউই থাকেন না। বড় দাদা, বড় দাদি, আলিফউদ্দিন দাদা, তারপর তার বাবা, তার বড় ভাই, তো ওনারা কিন্তু মারা গিয়েছেন আরো বহু আগেই। তাদের কবর কিন্তু ওনাদের পারিবারিক কবরস্থানেই রয়েছে। 2 ফুপু যারা ছিলেন, অর্থাৎ দাদার ফুপুদের অন্যত্র বিয়ে হওয়ার কারণে তাদের কবর অন্য জায়গায়। তো দাদাও মারা গিয়েছেন গত বছর জুন মাসে। এখন বাসাটা আছে কিন্তু সংস্কারের অভাবে বাসার আগে সেই জৌলুসটা আর নেই। দাদু তো শহরেই থাকতেন। উনিও 92 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান। সুস্থ থাকতে উনি প্রায় গ্রামের বাড়িতে বাপদাদার বিটা দেখতে যেতেন আর কি। যেহেতু ওনার ভাইয়েরা আর ভাইদের পরিবার যে যার মতো ঢাকা, চিটাগাং এবং অন্যান্য জায়গায় থাকে, অনেকে বিদেশেও থাকেন, তো যার কারণে সবাই তো ওইভাবে আসতে পারেন না। বার্ধক্যজনিত কারণে শেষের দিকে আর যেতে পারতেন না। গ্রামের বাড়িটা এখন নির্দিষ্ট কারো নামে নেই। আসলে এটা নাকি দাদা এবং তার ভাইয়েরা পারিবারিক কোনো কারণে নিজেদের মধ্যে ভাগ বাটোয়া করেও আসলে ওইভাবে নিতে পারেন নাই আর কি। যাই হোক, এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যম দিয়ে 2024 সালের শেষ এপিসোডটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করছি আমাদের এবারের হরর নাইট এপিসোডের এই আয়োজনটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আশা করছি তার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে এতটা সময় এই ঘটনাটি শোনার জন্য। আজকের এপিসোড থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর আমাদের সকলের জন্য আল্লাহর রহমত বয়ে আনুক, কল্যাণ বয়ে আনুক। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। সারা পৃথিবীর মানুষ যেন শান্তিতে থাকেন, বাংলাদেশের মানুষ যেন শান্তিতে থাকে, এই দোয়া আমরা করি।